তাহলে আমরা একটু আগে যে পর্যন্ত সলভ করছি এর আগে হচ্ছে আমাদের 17 পর্যন্ত গেছে। আমরা যদি 18 দেখি, 18তে বলছে যে মামলার চার্জশিট জমা দেওয়ার পর প্রাথমিক তথ্য বিবরণী কার নিকট থাকবে। দেখেন, মামলার চার্জশিট জমা দিয়ে দিবে, ঠিক আছে। এরপর প্রাথমিক তথ্য বিবরণী মানে মানে হচ্ছে এফআইআর কপিটা কার কাছে থাকবে। এখানে অপশন আছে যে সার্কেল অফিসারের নিকট, তারপরে আছে কোর্ট অফিসারের নিকট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, তদন্তকারী কর্মকর্তার নিকট। তদন্তকারী। তাহলে আমাদের এখান থেকে যেটা ছিল, আমাদের এখান থেকে যে 18তে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ কোর্ট অফিসারের নিকট থাকবে। তবে অনেক অনেক বইতে আপনাদের এমসিকিউতে অনেক জায়গায় লেখা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থাকবে। আমার এটা নিয়ে কনফ্লিক্ট থাকলে সেটা দেখে নেবেন, কিন্তু আমি যতদূর যেখানে দেখছি খ নাম্বারে থাকবে। এরপর যদি আমরা চলে যাই, একটু বলছে আমল অযোগ্য অপরাধ সংগঠিত হলে যে পুলিশ অফিসার, দেখছেন কি এখানে কয়টা জিনিস বলছে যে আমল অযোগ্য। এর আগে পড়লেন আমল যোগ্য, এবার বলছে আমল অযোগ্য। অর্থাৎ 154 দ্বারা গেল আমল যোগ্য, আর 155তে এসে যেটা বলছে আমল অযোগ্য কাজ। যেটা বলছে আমল অযোগ্য অপরাধ সংগঠিত হলে পুলিশ অফিসার কি করবে, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারে না, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ঠিক আছে, খ তো হবে না, এক নম্বরে খ বাদ। তারপর বলছে আদালতের অনুমতি সাপেক্ষে গ্রেপ্তার করতে হবে। গ আর ক দুটো মোটামুটি মিলে যাচ্ছে, দেখি আমরা কোনটা হয়। এবং গ নাম্বারে বলছে পুলিশ সুপারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। তাহলে গ হা অর্থাৎ ঘোড়ার গ আর হচ্ছে খ, এই দুইটা বাদ। তাহলে অপশন হচ্ছে ক আর গ, এই দুইটার ভিতরে উত্তর আছে। তাহলে প্রথমটা বলছে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারে না, এটা সঠিক আছে, কিন্তু আদালতের অনুমতি সাপেক্ষে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আপনার গ নাম্বারে অ্যান্সার কারেক্ট হবে, এটা যথোপযুক্ত অ্যান্সার। আমরা যদি 20-এ চলে যাই, 20 মানে গরুর গ আনসার হবে। 20-এ যদি চলে যাবে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে। যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোন ধারায় বলা হয়েছে যে 61 দ্বারা স্যার। 61 ধারায় বলা হয়েছে যে 24 ঘন্টা। এই 61 ধারায় একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে আসামি আনা নেওয়া করবে, সেই আনা নেওয়ার সময় ব্যতীত হচ্ছে 24 ঘন্টা। অর্থাৎ আদালতে, আপনার আদালতে যে আনা নেওয়া আর যে যেখান থেকে অ্যারেস্ট করার পর থানায় আনা নেওয়া করবে, সেই আনা নেওয়া ছাড়াই হচ্ছে 24 ঘন্টা। এটা ঠিক আছে। এখানে আরো একটা কথা বলা আছে, সেটা বলে দিলাম। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে খ, এখানে অ্যান্সার হচ্ছে খ। আমরা যদি আহ এরপর 21-এ যাই, 21-এ আপনারা বলছে যে মামলার চার্জশিট পাওয়ার পরে কোর্ট অফিসারের কাজ কি। এটাও মোটামুটি আমাদের অনেকেরই জানা আছে যারা কোর্টে কাজ করে, যে যে মামলা যে হয়, মামলার চার্জশিট পাওয়ার পরে কোর্ট অফিসারের কাজ কি। বলছে যে মামলার চার্জশিট ও অন্যান্য ডকুমেন্ট সরাসরি আদালতে প্রদান করা। তারপর খ নাম্বারে বলছে যে মামলার সংক্ষিপ্ত সার বা ব্রিফ তৈরি করা। এবং গ নাম্বারে বলছে মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব করা। ঠিক আছে, তাহলে গ নাম্বারে, এক নাম্বারে গ সবচেয়ে ভুল আছে, এটা বাদ। তারপর গহার বলছে চার্জশিট ও অন্যান্য ডকুমেন্ট পুলিশ সুপারের নিকট প্রেরণ করা, তাহলে এটাও বাদ। তাহলে গ আর গ বাদ, তাহলে অ্যান্সার আছে আমাদের ক আর খ এর ভিতরে। এখানে সঠিক অ্যান্সার যদি আপনারা চিন্তা করেন তাহলে সঠিক অ্যান্সার হবে খ। ভালোভাবে দিছি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে মামলার ব্রিফ বা সংক্ষিপ্ত সার তৈরি করা হয়। কোর্ট অফিসার যখন পায় সে হচ্ছে মামলার ব্রিফ বা সংক্ষিপ্ত সার তৈরি করে। এটা হচ্ছে আমাদের 21-এ হবে, অ্যান্সার হবে খ। আমরা যদি 22-এ যাই, 22-এ পড়ার তেমন কিছুই নাই, চোখ বুঝে অ্যান্সার দিতে পারছেন আশা করি, কলম ছোঁয়ানো লাগে না। যে সাক্ষ্য আইনের 45 দ্বারা ওটা বলছে, আর বলছে 25 দ্বারা, 55 দ্বারা, 35 দ্বারা। বলছে কত দ্বারায় পুলিশ অফিসার নিকট প্রদত্ত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে না। এটা খুব সুন্দর করে পড়ছেন আপনারা, যে 24 থেকে স্বীকৃতি হচ্ছে সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত, সেখানে আপনারা পড়ছিলেন যে 25 ধারা। এই 25 ধারায় যে পুলিশ অফিসারের নিকট যে স্বীকারোক্তি প্রদান করা হয়, সেই স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়, মানে অপ্রাসঙ্গিক। এটা হচ্ছে খ, তাহলে অ্যান্সার হচ্ছে খ। এরপর বলছে প্রকাশ্য জুয়া আইন। প্রকাশ্য জুয়া আইন হচ্ছে আমাদের 23। এখানে 23 নাম্বার কোশ্চেন, যে জুয়া আইন 1867, এটাও কিন্তু আমি পড়াইছি আপনাদের, একদম হুবাহুব কমন পড়ে আছে এখান থেকে। ঠিক আছে, যে প্রকাশ্য জুয়া আইন 1867 অনুযায়ী একবার দণ্ডিত হওয়ার পর পুনরায় যদি একই অপরাধ করে তাহলে দ্বিগুণ দণ্ড হবে। এটা পড়ানো হয়েছে, বারবার পড়ানো হয়েছে। এটা ক নাম্বারে, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে, দ্বিগুণ হবে, যে প্রথমবার যদি হয় তাহলে দ্বিতীয়বার যদি আবার একই অপরাধ করে, জুয়া খেলে বা অন্য কোনো কাজ করে, সেক্ষেত্রে সে আবার দণ্ড যখন হবে তখন তার দ্বিগুণ দণ্ড দণ্ড হবে। এটা হচ্ছে ক নাম্বারে উত্তর 23-এ। এরপর যদি আমরা যাই হচ্ছে 24-এ, 24-এ বলছে পেনাল কোড ধারা 34 অনুযায়ী কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন মানে হচ্ছে সাধারণ উদ্দেশ্য। এই সাধারণ উদ্দেশ্যের ব্যবহার কোথায় হয়, বলছে শুধুমাত্র মারামারি মামলার ক্ষেত্রে, এটা ভুল। শুধুমাত্র হত্যা মামলার ক্ষেত্রে, এটাও ভুল আছে।
তারপর বলছে একাধিক অভিযুক্ত অপরাধে যেখানে তাদের পরিকল্পনার ছাপ রয়েছে। আর বলছে শুধুমাত্র ডাকাতির মামলার ক্ষেত্রে, এটাও ভুল আছে, অর্থাৎ উত্তর হবে গরুর গ। উত্তর হবে গরুর গ, যে একাধিক অভিযুক্তর অপরাধে যেখানে তাদের পরিকল্পনার ছাপ রয়েছে। তাহলে এই 24 ধারা মোতাবেক যে আমাদের পেনাল কোডের যে 34 ধারা আছে, যে কমন ইন্টেনশন বা সাধারণ উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের যে এটা ব্যবহার করা হয় যে একাধিক অভিযুক্ত, অর্থাৎ যে একই অপরাধ দেখা গেছে 5 জনে মিলে করছে, একজনে খুন করে ফেলছে, আর একজনে সহায়তা করছে, আর একজনে বুদ্ধি দিছে। এই যে কমন, কয়জনের একই কাজ, এটা কমন ইন্টেনশনের কথা বলা হয়েছে, যেখানে তাদের পরিকল্পনার ছাপ রয়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে 24-এ গরুর গোয়া। এবার বলছে 25-এ বলছে নবজাতক। এই কথাটা পড়ানোর সময় বারবার বলছিলাম যে বাচ্চা যদি নিয়ে যায়, বাচ্চা যদি হসপিটাল থেকে নার্সের কাছ থেকে নিয়ে যায়, বা কোনো মাতৃসদন সেন্টার থেকে চুরি করে নিয়ে যায়, এটা পড়াইছিলাম আপনাদের মানব পাচার আইনে। ঠিক আছে, মানব পাচার আইনে পড়াইছিলাম, সুন্দর করে পড়াইছিলাম। আপনারা মনে কতদূর রাইখা কতটুকু দিয়েছেন পরীক্ষা আল্লাহ জানে, তবে আশা করি ভালো হওয়ার কথা। মানব পাচার আইনের 10 ধারায়, যাবজ্জীবন দিছি স্যার, যাবজ্জীবন। হ্যাঁ হ্যাঁ, এটা মানব পাচার আইনের 10 ধারায় পড়াইছিলাম। মানব পাচার আইনের 10 ধারার লাস্টের ক্লোজে পড়াইছিলাম যে যদি বাচ্চা নিয়ে যায়, বাচ্চা যদি কোনো আশ্রম থেকে নিয়ে যায়, অথবা কোনো ওই মাতৃসদন থেকে বা কোনো হসপিটাল থেকে, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড। তাহলে এখানে উত্তর হচ্ছে ঘোড়ার গ। এই যে অর্থাৎ 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা হচ্ছে উত্তর 25-এ। এরপর হচ্ছে 26-এ বলছে লক আপ এর চাবি। এটা আমি উত্তর দিব না, আপনারা দিবেন। লক আপের চাবি কার নিকট রাখতে হয়? ডিউটি অফিসারের নিকট, সেন্ট্রি ডিউটির নিকট, সেন্ট্রি পরিদর্শক। সেন্ট্রি স্যার। হ্যাঁ, এটা এটা সবাই পারে। ঠিক আছে, এটা আর এই জন্য আমি উত্তরটা দিলাম না, যে 26-এ যেটা আসছে খ আসছে। ঠিক আছে, এটাও পড়ানো হয়েছে, সেন্ট্রি ডিউটি অনেকবার পড়ানো হয়েছে, 2 বার। তারপর হচ্ছে পেনাল কোড অনুযায়ী যে নিচের কোনটি প্রতারণার উদাহরণ? প্রতারণার উদাহরণ এখানে বলছে যে কাঁচ হার হীরার বলে, বলছে কি, যে কাঁচের হার হীরার হার বলে বিক্রি করা। তারা বলছে স্ত্রী থাকা অবস্থায় বিনা অনুমতিতে পুনরায় বিয়ে করা, একই জমি একাধিক ব্যক্তির নিকট বিক্রি করা। কথা কি সবগুলো একই মনে হইতেছে না? না উল্টাপাল্টা, না একই মনে হইতেছে, না আলাদা মনে হইতেছে? কি বলেন আপনারা? একই একই স্যার একই সবগুলো। মনে হইতেছে। উত্তর হবে এই যে 4 নাম্বারটা, অর্থাৎ ঘোড়ার গ। এখানে উত্তর এটা। তাহলে এই গেল আমাদের প্রথম পার্ট। আমরা এখন দ্বিতীয় পার্টের কোশ্চেন গুলো দেখি। আমাদের যদি দ্বিতীয় পার্ট দেখি, দ্বিতীয় পার্টে বলছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শর্ত কি? অষ্টম শ্রেণী পাস। ন্যূনতম হবে আপনার অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাশের নিচে হবে না, অর্থাৎ উত্তর হবে আপনার ক। এখানে চোখ বুঝে এটা মনে রাখার। আর এটা হচ্ছে সর্বশেষ যে সংশোধনী হয়েছিল, সেখানে এটা দেওয়া হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির যে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা, তাতে অষ্টম শ্রেণী পাস করা হয়েছে। তাহলে উত্তর হবে আমাদের ক, ন্যূনতম ক। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ক নাম্বারে অ্যান্সার। এবং 29-এ যদি আমরা যাই, 29-এ বলছে সাক্ষ্য আইন 1872 অনুযায়ী বিশেষজ্ঞ বিশারদ হলেন। বিশেষজ্ঞ বিশারদ কারা? এর সংজ্ঞা দিছিলাম 45 ধারায়, সাক্ষ্য আইনের 45 ধারায় সংজ্ঞা দিছিলাম আপনাদের। আচ্ছা, আমরা যে এর আগে পড়ে আসলাম 28 নাম্বার, এই 28 নাম্বার সম্পর্কে আপনাদের বলা আছে, ধারাটা আপনাদের মনে আছে কিনা জানি না, যে আপনাদের যে সড়ক পরিবহন আইন আছে, সড়ক পরিবহন আইনের 6-এর 2 উপধারার খ দফায় বলা আছে যে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, ন্যূনতম অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এটা হচ্ছে আপনার যে সড়ক পরিবহন সর্বশেষ আইন আছে, সড়ক পরিবহন আইনের ধারা 6-এর 2 উপধারার দফা খ, এটাই বলা আছে। আর এরপর যদি আমরা সাক্ষ্য আইনের, এখানে বলছে যে যে বিশেষজ্ঞ বা বিশারদ, আপনার যে এক্সপার্ট ওপিনিয়ন যেটাকে বলা হয়, যে বিশেষজ্ঞ মতামত, এটা বলতে কি বুঝাইছে? এখানে বলছে সুনির্দিষ্ট বিষয়ে আদালতকে অভিমত গ্রহণ করতে হলে সেই বিষয়ে পারদর্শী ব্যক্তির অভিমত। অ্যান্সার এটাই হবে, অ্যান্সার এটাই হবে। এখানে বলছে বিচার্য বিষয়ে বিশেষ অভিজ্ঞ ব্যক্তি, এটা হবে না। তারপর কারণ বিচার্য বিষয় তো আদালতে ম্যাজিস্ট্রেট দেখবে। তারপর বলছে আপনার বিশেষ বিষয়ে পারদর্শী ব্যক্তি। ঠিক আছে, বিশেষ বিষয়ে দরকার নাই, যেটা আদালতে আমাদের অভিমত, তাদেরকে আমরা বলছি। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। এখানে কিন্তু আমাদের অন্যগুলো হবে না, 29-এ হবে ক। অ্যান্সার শেষ। আমরা 30-এ যদি যাই, 30-এ বলছে সর্বশেষ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নার্কোটিক কন্ট্রোলস অ্যাক্ট প্রবর্তিত হয় কত সালে? 2018 সালে। এটা আপনারা জানেন যে মামলা মোকদ্দমা যা কিছু হচ্ছে 2018 সালে। ঠিক আছে, অ্যান্সার হবে ক। তাহলে 30-এও ক। আমরা 31-এ যাই, 31-এ বলছে একজন পুলিশ অফিসার অভিযুক্তের মোবাইল থেকে তথ্য পেলেন। এটা বুদ্ধি খাটাই আনসার দিতে হইবে, অনুধাবনমূলক প্রশ্ন। আপনারা সৃজনশীল পরীক্ষায় পাশ করে আসছেন। বলছে একজন পুলিশ অফিসার অভিযুক্তের মোবাইল থেকে তথ্য পেলেন, কিন্তু ফরেনসিক সার্টিফিকেট নিলেন না। আদালত প্রমাণ টিকবে কি? আমি বলে দিলাম, এখানে অ্যান্সার হবে আপনার আহ গ, আর হচ্ছে যাইয়া গহা।
অর্থাৎ গরুর গ আর ঘোড়ার গ এই দুইটার একটা, কোনটা হবে? একজন আনসার করবেন, দেখি অনুধাবনমূলক কোশ্চেন ছোট আনসারটা। গো স্যার। হ্যাঁ, না না না। আনসার কি হবে? না না স্যার, ছোট গো, গরু গো। গরুর গ হবে, কারণ হচ্ছে পুলিশ অফিসার। স্যার, বলেন। স্যার আপনি তো আর কি দিন দিন দিয়েছেন, মেসেজটা যদি না বলে তাহলে তাহলে লাগবো না, আর যদি শোনেন, বলে এখানে লাগবে তাহলে এই তো ধারা ওইটা নিয়ে দিচ্ছি। কনফ্লিক্ট আছে, ওটা তো হয় না, না দেওয়া ওইটা হয়। অনুধাবন কোশ্চেন নিয়ে কনফ্লিক্ট আছে, এজন্যই আমি বারবার বলতেছি। তবে আপনাদের সাক্ষ্য আইনের একটা জায়গায় আছে যে আদালত অনেক কিছু অনুমান করতে পারবে, আদালত অনেক কিছু অনুমান করতে পারবে। আবার আপনাদের সাক্ষ্য আইনের যে 3 ধারা আছে, যে সাক্ষ্য, ওখানে ডিজিটাল সাক্ষ্য যুক্ত করা হয়েছে, ওখানেও আছে। এখন অনেক অনেক সময় অনেক সময় ম্যাজিস্ট্রেট চাইলে কিন্তু সেটা আমলে নেয়, ঠিক আছে? ওটা হচ্ছে ওই যে আপনি ভিডিও যেটা সংগ্রহ করছেন সেটার উপরে ডিপেন্ড করিয়া। তবে আমাদের যে সরাসরি যেহেতু বলছে যে পুলিশ অফিসার অভিযুক্তের মোবাইল, ঠিক আছে, অভিযুক্তের মোবাইল, এখন এটা আদালতের উপর ডিপেন্ড করবে, এটা নিয়ে কনফ্লিক্ট আছে। তবে অ্যান্সার হবে গরুর গা আমার দৃষ্টিকোণে। যদি এই গহা হয় সেটাও আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ ম্যাজিস্ট্রেটের অনেক কিছু এখতিয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাবো 32। 32-এ স্যার বলেছে, আমি তো, স্যার আমি গোয়া দিচ্ছি স্যার। সমস্যা নাই, এটা নিয়ে কনফ্লিক্ট আছে, কোশ্চেন কোনটা হবে এটা এক্স্যাক্টলি আমি 100% ঘোড়ার শিওর গ। দিচ্ছি না। ঠিক আছে, এটা আমি 100% শিওর দিচ্ছি না, কারণ আমার দৃষ্টিতে আমি গ বলছি যে গরুর গ, কিন্তু আনসার এই যে ঘোড়ার গ এটাও হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা নিয়ে কনফ্লিক্ট আছে, এটা অনুধাবন কোশ্চেন। এরপরে আমরা যেটা হচ্ছে 32। 32-এ বলছে কোনো ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারির পর সেই ব্যক্তি যদি পলাতক, দেখেন এটা সহজ জিনিস, এটা পড়ে আসছেন আপনারা, যে গ্রেপ্তারি পরোয়ানা যদি কারো ভিতর জারি হয়, সে যদি পালাই যায়, তাহলে হুলিয়া জারি করা হয়, তার তার বিরুদ্ধে আদালত কি করে? হুলিয়া জারি করে। দেখেন একই হুলিয়া থেকে আপনার দুইটা কোশ্চেন আসছে। এক জায়গায় আসছিল আপনার প্রথম দিকে, আমরা প্রথম পেজে পড়ে আসছি যে 88 ধারায়, যে আপনার হুলিয়া যে আদালত আদেশ দেয়, সেই আদালতই আবার হচ্ছে গিয়ে কোরকের আদেশ দেয়। এই যে দেখেন, তাহলে সিআরপিসির 87 আর 88 এই ধারা থেকে সরাসরি কোশ্চেন আসছে। আপনারা কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে স্যার আপনার সাজেশন থেকে কমন হয় নাই। আমি শিওর যে অতটুক পড়লেও আপনারা নিশ্চিত মিনিমাম 35-40 পাইয়া পাশ করার মতো যোগ্যতা রাখেন। তারপর বলছে ওসি বা তদন্তকারী কর্মকর্তা ব্যতীত, এখানে অ্যান্সার হচ্ছে 32-এ হচ্ছে ক। বলছে কোন ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারির পর যদি সেই ব্যক্তি পলাতক থাকে বা আত্মগোপনে থাকে, তাহলে আদালত কি জারি করে? তার পলাতক থাকলে অরেন্ট যদি ব্যর্থ হয় তাহলে হুলিয়া জারি হয়, আবার হুলিয়া যদি ব্যর্থ হয় তাহলে আপনার কোরক কোরক জারি হয়। তাহলে এখানে বিষয় হচ্ছে যেহেতু পরোয়ানা ওয়ারেন্ট আপনার ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে হুলিয়া জারি হইবে, তাহলে 32-এ আনসার হচ্ছে ক। আমরা 33-এ যদি যাই, 33-এ বলছে ওসি বা তদন্তকারী কর্মকর্তা ব্যতীত অধস্তন অফিসার কর্তৃক আইনসঙ্গতভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তারকারীকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারের জন্য একটা লিখিত আদেশ প্রদান করবেন। এটা সরাসরি সিআরপিসি তে বলা হয়েছে, একদম সিআরপিসি তে এটা সরাসরি বলা হয়েছে যে এটা যদি আপনি অধস্তন কোনো কর্মচারী দিয়ে, অধস্তন কোনো পুলিশ কর্মকর্তা দিয়ে যদি আপনি গ্রেপ্তার করান, সেক্ষেত্রে কি করতে হবে? যে তাকে একটা লিখিত আদেশ প্রদান করতে হবে। এটা বলা হয়েছে সিআরপিসি 56 দ্বারায়, আপনারা সুন্দর করে পড়ে দেখবেন যে সিআরপিসি 56 দ্বারায় এটা বলা আছে যে একটি লিখিত আদেশ প্রদান করবেন। এখানে বলছে স্লিপ প্রদান করবেন, সিসি প্রদান করবেন, মৌখিক আদেশ প্রদান করবেন। উপরের তিনটার একটাও হইবে না, অ্যান্সার হবে 4 নাম্বারটা, মানে হচ্ছে বড় গ। ঠিক আছে, গোড়ার গ, মানে হচ্ছে গোড়ার গ। এরপর যদি আমরা যাই 34-এ, 34-এ বলছে একজন সাক্ষী বললেন আমি শুনেছি। এর আগে আমি বলেছিলাম যে সাক্ষী হয় দুই ধরনের সাক্ষ্য দেয়, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ সাক্ষী দেয়। মানে হচ্ছে আপনার যে চোখে সরাসরি দেখে, যেটা শোনে, যেটা কানে, এটা সাক্ষ্য আইন নিয়ে এটা পড়ানো হয়েছে। যে একজন সাক্ষী বললেন যে আমি শুনেছি, প্রতিবেশী বলছিল, অর্থাৎ আপনি এটা যে নেয়ারেশন পড়ছেন না, ওই নেয়ারেশনের মতো ইনডাইরেক্ট, মানে পরোক্ষ। তাহলে কি বলছে? প্রতিবেশী বলছিল, সে শোনা সাক্ষী, কয়েকজন ডাকাত। এটা কোন ধরনের সাক্ষ্য? এটা বিশেষজ্ঞ নয়, পারিপার্শ্বিক নয়, প্রত্যক্ষ নয়। প্রত্যক্ষ মানে সরাসরি, প্রত্যক্ষ নয়, এটা শোনা সাক্ষ্য, এটা শ্রুতি সাক্ষ্য। এটাকে এখানে উত্তর হবে বড় গ, অর্থাৎ ঘোড়ার গ। এখানেও উত্তর হবে বড় গ। এরপরে আসি একটা পানিশমেন্টের দ্বারা আসছে পুলিশ আইন 1861 অনুযায়ী, যে আপনার অসতর্কতা ভাবে বা অবহেলা করে যদি আপনি ডিউটি করেন, অর্থাৎ ডিউটিতে যদি আপনি নেগলিজেন্সি করেন, অবহেলা করেন, অথবা হচ্ছে অসতর্কতা ভাবে ডিউটি করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসার ঊর্ধ্বতন কর্মচারীকে কতদিন পর্যন্ত ব্যারাকে আটক রাখার নির্দেশ করতে পারে? এখানে হচ্ছে অনধিক 15 দিন, এটা অ্যান্সার হবে ক, মানে অনধিক 15 দিন। কেউ স্যার হয় স্যার অনেক। স্যার আমার মনে নাই স্যার, এটা 15 দিন
না 15 দিনে দিছি হয়তো বা আমি মানে স্যার। এটা 15 দিন হবে না, অ্যান্সার স্যার হবে এটা আমি জানতাম কিন্তু স্যার আমি 15 দিয়ে দিছি, অনধিক পরে কি দেখলাম খেয়াল করে, এটা জানতাম স্যার মারাত্মক ভুল। 15 দিন, এখন অন্যদিকে এইটা আমি খেয়াল করি নাই স্যার। সমস্যা নাই। পড়তে পারিনি বেশি। আমার আমারও সেম সমস্যা হয়েছে স্যার, কি আমি করতে পারি নাই অনধিক স্যার, এটা খেয়াল কি করি ভুল নাই। হবে স্যার? সমস্যা নাই, এটা অনেক সময় ভুল হয়ে যায় ভাই। এটা হচ্ছে আপনার ওই যে ইতে বলা আছে আপনাদের যে কি বলে এটা, কত নাম্বার কোশ্চেন, 35 নাম্বার কোশ্চেন না? 35 নাম্বার কোশ্চেন আপনাদের বলা আছে যে হচ্ছে পুলিশ আইনে যে অনধিক হচ্ছে 15 দিন। এটা ক নাম্বার হইবে উত্তর? আপনার খ হইবে না, গ হইবে না, গ হইবে না, উত্তর হবে ক, অনধিক 15 দিন। আর গহাতে আছে 15 দিন, এই যে গোড়ার গ হবে না, শুধু ক উত্তর হবে। এরপর যদি আমরা 36-এ দেখি, আমাদের 36-এ দেখেন, 36-এ বলছে যে একজন একজন ব্যক্তি রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। সে রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে, পুলিশ তাকে গ্রেপ্তার করার সময় সে আঘাতপ্রাপ্ত হয়। ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশের করণীয় কি? থানায় আপনারা কাজ করেন, জানেন যে ফার্স্ট এড দিয়ে হেফাজতে আইনে রাখা রাখা হয়। ঠিক আছে? যে যদি আমরা যারা ধরি, যেমন মাদকে যাদেরকে আমরা ধরি বা মারামারির ক্ষেত্রে যাদেরকে ধরা হয়, তাদেরকে সাধারণত ফার্স্ট এড দেওয়া হয়, ফার্স্ট এড দিয়ে আইনে হেফাজতে রাখা হয়। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে ফার্স্ট এড দিয়ে হেফাজতে রাখা, সেখান থেকে 24 ঘন্টার মধ্যে থানায় এই কোর্টে রেফার করা, হস্তান্তর করা। তাহলে এখানে উত্তর হবে আমাদের যে ক নাম্বারে উত্তর হবে, ক নাম্বারে। ঠিক আছে? এখানে খ নাম্বারে বলছে ম্যাজিস্ট্রেটকে ফোন করে নির্দেশ দেওয়া, অসম্ভব, এটা হবে না। গ নাম্বার বলছে সরাসরি থানায় আটক রাখা, এটাও অসম্ভব। তারপর ঘ নাম্বার বলছে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং মেডিকেল রিপোর্ট সংগ্রহ করা, মেডিকেল রিপোর্ট লাগে না। এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে ক। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে শুনবো। তাহলে আমাদের এইটা গেল। এরপর পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে দেখলে হচ্ছে আমরা দেখব, ও আমাদের এটা স্লাইডটা অন্যদিকে চলে গেছে। ঠিক আছে, আমাদের এটা গেল। আহ তাহলে এখানে হচ্ছে আমাদের 36-এ আনসার হচ্ছে ক। আমরা যদি 37-এর দিকে দেখি, 37-এ বলছে শিশু আইন 2013 অনুযায়ী কত বছরের নিচে কোনো শিশুকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা যাবে না। একদম সহজ একটা কোশ্চেন আসছে, সরাসরি একটা কোশ্চেন আসছে, যেখানে কোনো প্রকার সন্দেহ দ্বিধা অবকাশ কিছু নাই। এটা হচ্ছে 44 ধারায় বলা আছে, এই যে শিশু আইনের 44 ধারা আছে, সেই 44 ধারায় বলা আছে যে কততেই করা যাবে না। এটা হচ্ছে আমাদের খ। খতে হচ্ছে 9 বছরের নিচে, যে 9 বছরের নিচের কোন শিশুকে কি করা যাবে না, গ্রেপ্তার করা যায় না। এটা শিশু আইন 2013 অনুযায়ী। অ্যান্সার হবে খ। অ্যান্সার হবে খ, মানে 2 নাম্বার, 9 বছরের নিচে। এরপর যদি আমরা দেখি 38-এ বলছে যে অস্ত্র আইন অনুযায়ী অবৈধ অস্ত্র রাখার সর্বোচ্চ শাস্তি। এটা এর আগেও আপনাদের সরাসরি এর শাস্তি সম্পর্কে পড়ানো হয়েছে বেশ কয়েকবার, সুন্দরভাবে আইডিয়া আছে আশা করি। আচ্ছা, এটার আমাদের অ্যান্সার হচ্ছে যাবজ্জীবন। যে অস্ত্র আইন অনুযায়ী যে অবৈধ অস্ত্র রাখার শাস্তি, সেটা হচ্ছে 19 ধারায় এই শাস্তি সম্পর্কে বলা আছে। অস্ত্র আইনের 19 ধারায় এই শাস্তি সম্পর্কে বলা আছে, যেটা হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে, যে আপনি অবৈধ অস্ত্র রাখার শাস্তি। এরপর যদি আপনি দেখেন ভিকটিমকে সাক্ষ্য গ্রহণ কোথায় হতে হবে, যে ভিকটিমের সাক্ষ্য গ্রহণ কোথায় হতে হবে, এখানে বলা আছে শিশু বান্ধব কক্ষে, আদালত ভবনে, এবং লাগছে থানায়, পাবলিক প্লেসে। আমরা এর আগে এটা পড়ানো হয়েছিল যে শিশু ভিকটিমের সাক্ষ্য গ্রহণ কোথায় হবে। এটা শিশু বান্ধব কক্ষে, মানে তার জন্য ম্যাজিস্ট্রেট যেটা উপযুক্ত মনে করবে সেই কক্ষেই হবে। এটা অনেকেই আদালত দিছেন, ভুল দিছেন, একদম চুপচাপ করে ভুল দিয়ে আসছেন, এবং মানে 100% শিওর যাই না খ নাম্বার আদালত ভুল জায়গায় দিয়ে আসছেন। এখানে উত্তর হবে ক। এটা উত্তর হবে ক। ঠিক আছে, 39-এ উত্তর ক, যে শিশু বান্ধব কক্ষে। আচ্ছা, এরপর যদি আমরা 40-এ যাই, 40-এ বলছে কোন আইন অনুযায়ী হস্তরেখা বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়। এটা সবাই জানেন, এটা 2টা আইন অনুযায়ী গ্রহণ করে। এটা এই যে আইসিটি অ্যাক্ট অনুযায়ীও করে, সাক্ষ্য আইন অনুযায়ীও করে। কিন্তু আমরা আইসিটি অ্যাক্ট অত মেজর হিসেবে পড়ি না, যেহেতু সাক্ষ্য আইন পড়ি। আমরা সাক্ষ্য আইনেই হচ্ছে গহা, এই 4 নাম্বারটাই বলবো। এটা 47 ধারায় বলা আছে, সাক্ষ্য আইনের 47 ধারায় আবার উপধারাও যোগ করা আছে, যে হস্তলিপি। ঠিক আছে, হস্তলিপি সম্পর্কে সাক্ষ্য আইনের 47 ধারায় বলা আছে। তাহলে এই হচ্ছে 40-এ হচ্ছে আপনার অ্যান্সার 4 নাম্বারে, যে সাক্ষ্য আইন, যে কোন আইন অনুযায়ী হস্তরেখা বিশেষজ্ঞের সাক্ষ্য গ্রহণ করা হয়, সাক্ষ্য আইন অনুযায়ী। এটা হচ্ছে গহা, মানে গোড়ার গ, 4 নাম্বার। এরপর যদি আমরা 41-এ যাই, 41-এ বলছে এফআইআর এবং কেস ডায়েরির প্রধান পার্থক্য। এফআইআর এবং কেস ডায়েরির প্রধান পার্থক্য ক নাম্বারে বলছে এফআইআর তদন্তের জন্য। এফআইআর তো তদন্তের জন্য ব্যবহার হয় না, এটা ভুল লেখছে। এফআইআর ব্যবহার হয় আপনার মামলা রুজুর জন্য, অভিযোগ রুজুর জন্য। তাহলে ক নাম্বার ভুল আছে। খ নাম্বার বলছে এফআইআর
অভিযোগ নথিভুক্ত করে, এটা ঠিক আছে। তারপর বলছে কেস ডায়েরি তদন্ত প্রক্রিয়া লিপিবদ্ধ করে, এটুকু ঠিক আছে। দেখি পরে কি বলছে। পরে বলছে একটি কোর্টে অন্যটি থানায় থাকে, একটি কোর্টে অন্যটি থানায় থাকে, এটাও ভুল আছে। এ বলছে দুটি একই, এটাও ভুল আছে। তাহলে আপনার খ নাম্বারে অ্যান্সার। এখানে অ্যান্সার হচ্ছে খ, যে এফআইআর এ অভিযোগ নথিভুক্ত করে আর কেস ডায়েরিতে কি করে, তদন্ত প্রক্রিয়া A to Z সবকিছু লেখা হয়। তাহলে আমাদের 41-এ অ্যান্সার হচ্ছে খ। আমরা যদি 42-এ যাই, 42-এ বলছে সাক্ষ্য আইন অনুযায়ী কে কে সাক্ষ্য দিতে অযোগ্য। সাক্ষ্য আইন অনুযায়ী কে কে সাক্ষ্য দিতে অযোগ্য, এখানে 4টা অপশন আছে। ক নাম্বারে বলছে সরকারি কর্মকর্তা, খ নাম্বারে বলছে পক্ষভুক্ত ব্যক্তি, গ নাম্বার বলছে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, গ নাম্বার বলছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। দেখেন আমরা সাক্ষ্য আইনে পড়েছিলাম 118 ধারায়, সাক্ষ্য আইনের 118 ধারায় পড়ছিলাম যে কে কে সাক্ষ্যদান যোগ্য। সেখানে আমরা স্পেসিফিক করেছিলাম যে সাক্ষ্য সবাই দিতে পারে, সবাই সাক্ষ্যদানে যোগ্য। তবে যদি অপ্রাপ্ত বয়স্ক অথবা বৃদ্ধ ব্যক্তি হয়, যে আদালত মনে করে যে এ সাক্ষ্য দিতে যোগ্য না বা উত্তর দিতে পারতেছে না, সেক্ষেত্রে দিতে পারবে না। আর মানসিক ভারসাম্য মানে পাগল, যদি মানসিকভাবে বিকারগ্রস্ত, তার সাক্ষ্য দিতে পারবে না। তাহলে এখানে উপযুক্ত অ্যান্সার হচ্ছে বড় গ, মানে ঘোড়ার গ। ঘোড়ার গ, যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। কারণ অপ্রাপ্ত বয়স্ক নিয়ে জটিলতা আছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা অল্প বয়স, কিন্তু সে সুন্দর করে তার বাবা মার বিরুদ্ধে বা হচ্ছে অন্য লোকের বিরুদ্ধে আদালত যা জিজ্ঞাসা করে সুন্দরভাবে কোশ্চেন দিতে পারে, এবং হচ্ছে সে একজন নির্ভরযোগ্য সাক্ষ্য হয়ে ওঠে এজন্য। কিন্তু মানসিকভাবে যে ভারসাম্যহীন ব্যক্তি, সে ব্যক্তি যদিও দুই একটা স্যার অ্যান্সার আমি দিতে উত্তর পারে, বলার আগে বুক ফুটে ওঠে। সে যদিও দুই একটা অ্যান্সার দিতে পারে, কিন্তু তার সাক্ষ্যটা এখানে হবে না। তাহলে এখানে উপযুক্ত অ্যান্সার 42 নম্বরে উপযুক্ত অ্যান্সার হচ্ছে আপনার ঘোড়ার গ। 42 নম্বরে আপনার উপযুক্ত হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘোড়ার গ, মানে 4 নাম্বারটা। এরপর যদি আমরা দেখি 43-এ, 43-এ বলছে ধর্ষণ মামলায় ভিকটিমের জবানবন্দি কোথায় রেকর্ড করা হয়। এটা আপনারা ভালো করেই জানেন যে ধর্ষণ মামলায় ভিকটিমের জবানবন্দি কোথায় রেকর্ড করা হয়, যে 22 ধারা অনেক কিছুই বলেন আপনারা। এই জবানবন্দি কোথায় রেকর্ড করা হয়? থানায়, ম্যাজিস্ট্রেটের কাছে, হাসপাতালে, ডাক্তারের উপস্থিতি, তদন্তের কর্মকর্তার নিকট। এই ক, গ, গ, হা তিনটেই ভুল আছে। অ্যান্সার হবে খ, অ্যান্সার হবে খ। তাহলে 43-এ হচ্ছে ধর্ষণ মামলায় ভিকটিমের জবানবন্দি কোথায় রেকর্ড করতে হয়, সেটা হচ্ছে খ নাম্বারে। এরপর 44-এ বলছে কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। বলছে কি কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। এখানে বলছে আপনার যে ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ, আক্রমণ, এটা রাইট আছে, ঠিক আছে ক নাম্বার। খ নাম্বারে বলছে এমন আক্রমণ যা প্রতিরোধ করলে দৃষ্টিশক্তি, চোখ নষ্ট হইবে, এটাও ঠিক আছে। গ নাম্বারে বলছে এমন আক্রমণ যা প্রতিরোধ না করলে অঙ্গহানি হতে পারে, এটাও ঠিক আছে। তাহলে আপনার 44 নাম্বারে অ্যান্সার হবে বড় গ, মানে ঘোড়ার গ, 4 নাম্বারে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বারে। তাহলে 44-এ অ্যান্সার হচ্ছে 4 নাম্বার, যে ঘোড়ার গ, সর্বক্ষেত্র, মানে সব কয়টাই অ্যান্সার। 45-এ যদি দেখি গ্রেপ্তারি পরোয়ানা কোথায় কার্যকর করা যায়, এটা পড়ানোর কিছু নাই, এটা অপশন দেখারও কিছু নাই। গ্রেপ্তারের ঠিকানা, গ্রেপ্তারের পরোয়ানা সারা বাংলাদেশে কার্যকর করা যায়, সমগ্র বাংলাদেশে কার্যকর করা যায়। এটা নিয়ে আর অপশন দেখার কিছু নাই। 45-এ অ্যান্সার হবে গ, এখানেও 4 নাম্বারটা অ্যান্সার হবে, যে সমগ্র বাংলাদেশ, যে গ্রেপ্তারি পরোয়ানা কোথায় কার্যকর করা যায়, সমগ্র বাংলাদেশে করা যায়। অ্যান্সার হবে 4 নাম্বারে, গেল এটা। এরপর যদি আমরা দেখি 46-এ বলছে কত বছর বয়সের শিশুর কোনো কার্য অপরাধ নয়। এটা আমাদের বলা আছে, এটা আমাদের দণ্ডবিধি আইন থেকে আসছে, যে কত বছরের, বলছে কি যে কত বছরের শিশুর কোনো কৃতকার্যই অপরাধ নয়। তাহলে এই 46-এ যদি আমরা পড়ি, 46-এ আমাদের দণ্ডবিধির যে 82 ধারা আছে, এই দণ্ডবিধির 82 ধারায় 46-এ বলা আছে যে আপনার 9 বছরের কম যদি কোনো শিশু, এই ধারাটা থেকে 2টা কোশ্চেন আসছে, আর একটা কোশ্চেন আসছে একটু পরে, সেটাও পড়বো আনে। তাহলে বলা আছে যে দণ্ডবিধির 82 ধারায় বলা আছে যে 9 বছরের নিচে কোনো শিশুর কোনো কৃতকাজই অপরাধ নয়। তাহলে অ্যান্সার হবে গহা, অর্থাৎ 4 নাম্বার। এখানেও অ্যান্সার 4 নাম্বারে, যে 9 বছরের কম, 9 বছরের কম শিশুর কৃতকাজ অপরাধ নয়। তাহলে 4 নাম্বার অ্যান্সার 46-এ, ঘোড়ার গ। এবার 47-এ যদি যাই, 47-এ বলছে পুলিশ আইন 1861 এর অধীনে বিশেষ পুলিশ অফিসার নিয়োগ প্রাপ্ত হয়। এই অ্যান্সারটা আপনারা দেবেন, কারণ আপনারা বিশেষ পুলিশ অনেক সময় হয়েছেন। অ্যান্সারটা আপনারা দেন দ্রুত। 47 নাম্বার অ্যান্সার কে দিবেন, দেন। স্থানীয় অধিবাসীদের মধ্যে থেকে, স্থানীয় অধিবাসীদের মধ্যে থেকে। হ্যাঁ, আর আর কেউ অ্যান্সার দিবেন? আর কেউ আনসার দিবেন? আচ্ছা, স্যার এটাই সঠিক স্যার।
আচ্ছা, এটাই ঠিক আছে, এটা আপনারা জানেন, এজন্য আর আমি আনসার দিয়ে লাভ নাই। তাহলে যে পুলিশ আইন যে 1861 আছে, এর অধীনে যে বিশেষ পুলিশ নিয়োগপ্রাপ্ত হয়, এটা সাধারণত স্থানীয় যে আদিবাসী, স্থানীয় যে অধিবাসী মানে বসবাস করে তাদের ভিতর থেকে এটা হচ্ছে গিয়ে ওদেরকে নির্বাচন করা হয়। এরপরে যদি আমরা যাই তাহলে অ্যান্সার হচ্ছে এটাও ঘোড়ার গ। দেখেন অ্যান্সার কিন্তু একটানা ঘোড়ার গ চলতেছে অনেকক্ষণ ধরে, 4 নাম্বারটা। এরপর হচ্ছে একজন 8 বছরের শিশু, একজন 8 বছরের শিশু যে কোশ্চেনটা আপনি 46-এ পড়ে আসছেন, সেই কোশ্চেনটাই আপনার এখানে ঘুরেই আসছে। দেখেন 46-এ যে সে কোশ্চেনটা পড়ে আসছেন যে আপনি কত বছরের শিশুর কোনো কার্য অপরাধ নয়, এই কোশ্চেনটাই আবার আপনার 48-এ আইসে বলছে যে একজন 8 বছরের শিশু একটি দোকান থেকে একটা চকলেট চুরি করছে। তাহলে পেনাল কোড অনুযায়ী তার শাস্তি কি? পেনাল কোড অনুযায়ী তার কোনো শাস্তি হবে না। কারণ হচ্ছে তার বয়স 9 বছরের নিচে, তার বয়স 9 বছরের নিচে। এখানে অ্যান্সার হবে গরুর গ। এখানে হবে অ্যান্সার হবে গরুর গ, মানে হচ্ছে 3, মানে হচ্ছে 3। 48-এ অ্যান্সার 3, গরুর গ। তাহলে একটা দ্বারা থেকে দুইটা কোশ্চেন আসছে। এরপর হচ্ছে বেআইনি সমাবেশের শাস্তি। এই বেআইনি সমাবেশের সংজ্ঞা পড়ছেন 141-এ দণ্ডবিধির, আর শাস্তি আছে 143-এ, যে 6 মাস পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ড কিংবা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড। তাহলে অ্যান্সার হচ্ছে ঘোড়ার গ। এখানেও অ্যান্সার হচ্ছে ঘোড়ার গ, মানে 4 নাম্বারে। এখানেও অ্যান্সার হচ্ছে ঘোড়ার গ, 4 নাম্বারে। 49-এও 4 নাম্বার। এর মানে 4 নাম্বার চলতেছে অনেকক্ষণ ধরে, ভিতরে শুধু একটা 3 নাম্বার হয়েছে। এবার 50 সর্বশেষ, আজকের দিনের সর্বশেষ, আজকের দিনের সর্বশেষ, এবং অ্যান্সারও হবে সবগুলো। বলছে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যমূলক অভিসন্ধিতে উল্লেখিত কার্যক্রম সমূহ। বলছে কি যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে অভিসন্ধিতে উল্লেখিত কার্য সমূহ। বলছে শ্রুতিগোচর হয় এমন ভাবে কোনো কথা বলে বা শব্দ করে, তারপর দৃষ্টিগোচর হয় এমন কোনো অঙ্গভঙ্গি করে, দৃষ্টিগোচর হয় এমন ভাবে কোনো বস্তু স্থাপন করে। এ সবগুলোই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এই ছিল আমাদের কোশ্চেন সলভ, আপনাদের কোশ্চেন। আমি আশা করি আপনাদের চেষ্টা করছি 100% অ্যাকুরেটলি আনসার দেওয়ার জন্য। হয়তো দুইটা একটা এদিক সেদিক হইতে পারে, যেটা নিয়ে কনফ্লিক্ট আছে, সেটা নিয়ে কারো সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই বা কোনো প্রকার আমার তর্ক নাই, ভুল থাকতেই পারে। কিন্তু আমি যতদূর যেটা কনফার্ম করে দিছি, যেটা যেটা কনফ্লিক্ট আছে যে এটা এটা হতে পারে, এটাই সমস্যা আছে, সেটা সেটা আমি বলে দিছি, ঠিক আছে? আর বাকি সবগুলো অ্যান্সার সঠিক আছে, এখানে কোনো প্রকার আর বই খোঁজারও দরকার নাই, দিতেও নাই। আর এই ছিল আপনাদের কোশ্চেন। আপনি যে কয়টা আপনাদের পড়াইলাম, আপনারা দেখতে পারেন যে পরবর্তীতে এই কোশ্চেন গুলো ধারাসহ বলে দিছি, এই রেকর্ডটাও থেকে যাবে। আপনারা পরবর্তীতে যে আমি যে সাজেশন দিছিলাম, সাজেশন থেকে আপনারা মিলেই দেখতে পারেন কত পার্সেন্ট কোশ্চেন কমন আসছে। ক্লিয়ার?